477 বছর পুরানো, কিন্তু যবে থেকে এই মন্দির তবেকার কিন্তু এই নিম গাছটি। আমাদের মন্দির এবছর অক্ষয় ইতিহাস আসলে 477 বছর পূরণ হবে। প্রথম কথা, প্রথম আমাদের মন্দিরে 200 বছর ছিলেন বাবা পঞ্চানন। বাবা পঞ্চানন 200 বছর থাকার পরে মায়ের স্বপ্নাদেশ পান আমাদের পূর্বপুরুষ। স্বপ্নাদেশ পেয়ে মা বলে, আমি ঝিলে আছি, আমাকে তুলে নিয়ে আয়। তুলে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করা হয়। শুধু তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বহু প্রাচীনতম, প্রায় 450 থেকে 500 বছর পুরানো কলকাতার মধ্যে অবস্থিত ভীষণ জাগ্রত মায়ের মন্দির। সেই মন্দির কিন্তু আমি আজকে চলে এসেছি, এবং আমি শুনেছি এই মা কিন্তু খুব জাগ্রত। যে যা মনস্কামনা করে তাদের পুরো হয়। এই মন্দিরে কিন্তু মার ভিডিও করা বা মায়ের ছবি তোলা যাবে না, যার জন্য কিন্তু এই মন্দিরের মায়ের মূর্তি বা ফটো আমি তোমাদের শেয়ার করতে পারবো না। কিন্তু শুনেছি এই মাকে দু চোখ ধরে দর্শন করলেই নাকি সমস্ত ভক্ত সমস্ত দুর্ভোগ কেটে যায়। আমি তার জন্য এসেছি। এই চৈত্র মাসে কিন্তু মায়ের বড় উৎসব রয়েছে, চৈত্র মাসের শেষের দিকে। সেই চৈত্র মাসের কবে এখানে বাৎসরিক উৎসব বড় করে পালিত হবে, কত তারিখে, এবং এই মন্দিরে কী করে আসবে, এবং কত বছর প্রাচীনতম, এবং এখানকার প্রাচীনতম ইতিহাসটা সবই কিন্তু তোমাদের আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, সর্বপ্রথম বলি, তোমরা এখানে আসবে কী করে। যারা বাসে করে আসবে তারা কিন্তু আরজিকর হসপিটালের সামনে নামবে বা ডালাপত্তার সামনে নামবে, সেখান থেকে অটো বা টোটো করে চলে আসবে কিন্তু আমাদের এই বেলগাছিয়া মোড়ে বা মন্দিরের সামনে। আর যারা হাওড়া থেকে ট্রেনে করে আসবে তারা কিন্তু নামবে কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু টোটো বা অটো করে চলে আসবে আমাদের এই 450 বছর পুরনো ওলাইচন্ডী মায়ের মন্দিরের সামনে। আর যারা মেট্রো করে আসবে তারা কিন্তু বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামবে, সেখান থেকে কিন্তু কিছুটা হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই 450 বছরের পুরনো ওলাইচন্ডী মায়ের মন্দির। এখন কিন্তু আমি তোমাদের মন্দিরটা শেয়ার করবো। বন্ধুরা, এই হলো আমাদের 450 থেকে 500 বছর পুরাতন জাগ্রত শ্রী শ্রী ওলাইচন্ডী মায়ের মন্দির। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ শ্রী শ্রী ওলাইচন্ডী মাতা ঠাকুরানী। এখানে কিন্তু জ্যোতিষ, অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক ক্রিয়া হয়ে থাকে। তো এখানে ফোন নম্বর সহ ব্যানারে লেখা রয়েছে। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়ে থাকে। সবচেয়ে বেশি ভিড় হয় প্রত্যেক অমাবস্যায় এবং চৈত্র মাসের শনিবার মঙ্গলবারে। তো আমি কিন্তু আজকে সোমবার চলে এসেছি, একদম ফাঁকা। তো আর এই যে গাছটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু নিম গাছ। প্রায় 477তম বর্ষ পুরাতন কিন্তু এই নিম গাছটি। এখানে কিন্তু ভক্তরা লাল চূর্ণি বেঁধে মনস্কামনা জানিয়ে যায়, মনস্কামনা পূরণ হয়। মনস্কামনা পূরণ হলে মাকে এখানে পুজো দিয়ে যায়। আর এখানে হচ্ছে তোমার বলি কাঠ, যেখানে পাঠা বলি হয়ে থাকে। এখানে কিন্তু মন্দির দিয়ে কোনো বলি নেই, পুজোর সময় কোনো বলি প্রথা নেই। কিন্তু ভক্তরা যদি মানসিক করে যায় যে আমি এই মানসিক করলাম, পাঠা দিয়ে তোমায় পুজো দিয়ে যাব, তখন সেই ভক্ত তার মনস্কামনা পূর্ণ হলে সেই ভক্ত পাঠা বলি দেয়, এখানে দিয়ে পুজো দেয়। আর এই হলো পুরো মন্দির এবং মন্দিরের নাট মন্দির। আর এখানে কিন্তু একটা বিশাল অশ্বত্থ গাছ রয়েছে। এই যে অশ্বত্থ গাছটা দেখতে পাচ্ছ, 477 বছর পুরাতন। এখন এখানকার বর্তমান সেবায়িতের সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের প্রাচীনতম ইতিহাস। জয় মা, জয় মা চণ্ডী। আমি অ্যাস্ট্রোলজার প্রদীপ্ত চক্রবর্তী, ওলাইচন্ডী মন্দির বাড়ি সেবায়িত অধিকারী। আমি হচ্ছে অষ্টম পুরুষ। আমাদের মন্দির এবছর অক্ষয় ইতিহাস আসলে 477 বছর পূরণ হবে। প্রথম কথা, প্রথম আমাদের মন্দিরে 200 বছর ছিলেন বাবা পঞ্চানন। বাবা পঞ্চানন 200 বছর থাকার পরে মায়ের স্বপ্নাদেশ পান আমাদের পূর্বপুরুষ। স্বপ্নাদেশ পেয়ে মা বলে, আমি ঝিলে আছি, আমাকে তুলে নিয়ে আয়। তুলে নিয়ে এসে মাকে প্রতিষ্ঠা করা হয়। শুধু তো
মা চণ্ডীকে যে প্রতিষ্ঠা করা হয়েছে, তো আপনাকে জানতে হবে মা চণ্ডী কিসের জন্য, মা চণ্ডী কেন? দুর্গাও তো হতে পারতো, কালীও তো হতে পারতো। মা চণ্ডী হচ্ছেন রোগ মুক্তির দেবী। যখন কলেরা হতো, গ্রামের পর গ্রাম কলেরায় উজাড় হয়ে যেত, তখন মা চণ্ডীকে প্রতিষ্ঠা করে পুজো করা হতো। আমাদের মন্দিরে পুজো দিলে তাদের কলেরা রোগ সেরে যেত। তো তার জন্য কলেরাকে তখন কিন্তু ওলা ওটা বলা হতো। ওলা ওটা থেকে কিন্তু এসছে নামটা ওলাই চণ্ডী, ঠিক আছে? তো প্রচুর ভক্তরা এখনো আসেন। আপনারা আগে কিছুজনের ভিডিও দেখেছেন কত লাইন বাইরে। ওটা হচ্ছে চৈত্র মাসের শনি মঙ্গলবার সবাই ঠান্ডা পুজো দিতে আসে, যাতে সারা বছর তাদের কোনো রোগ আকৃষ্ট করতে না পারে, যাতে রোগ মুক্তি থাকে সবার মধ্যে, যাতে রোগের কবলে তারা না পড়েন, তার জন্য কিন্তু মাকে পুজো দিতে আসে। এই কোভিডের সময়ও প্রচুর ভক্তরা কিন্তু পুজো দিতে এসেছিলেন, যাতে তাদের কোভিড না হয়। কোভিডের সময় মন্দির বন্ধ ছিল, ঠিক আছে? কোভিড যখন খোলার পারমিশন দেয়, তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। কারণটা হচ্ছে গিয়ে যাতে হচ্ছে কোভিড থেকে তারা হচ্ছে বেঁচে থাকে, কোভিড তাদের গ্রাস না করতে পারে। তো এবার আসি আবার ইতিহাসটাতে, যে মাকে প্রতিষ্ঠা করা হয়, মায়ের শিলামূর্তি প্রতিষ্ঠা করে তারপরে হচ্ছে গিয়ে আবার একজন সাহেব, ডম্পিং সাহেব বলে এক সাহেব ছিলেন, তার বউয়ের কলেরা হয়েছিল। তার বউয়ের কলেরা হওয়ার সময় তার বউ স্বপ্নাদেশ পায়, তুই এই মন্দিরে যা, মন্দির থেকে জল নিয়ে আয়, জল নিয়ে এসে গ্রহণ কর, তোর কলেরা রোগ সেরে যাবে। তখন কিন্তু উনি এসে যথাক্রমে জল নিয়ে গিয়ে গ্রহণ করেন ও তার কলেরা রোগ সেরে যায়। উনি মায়ের কাছে মানত করেছিলেন, সেই মানত তো উনি পূরণ করেনি। তারপরে উনি আবার স্বপ্নাদেশ পায় যে গিয়ে বল ঠাকুরমশাইকে মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসাকে প্রতিষ্ঠা করতে। তো ইনি এসে বলে সেম স্বপ্নাদেশ আমাদের পূর্বপুরুষও পায়, পেয়ে মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসার অষ্টধাতুর মূর্তি ডম্পিং সাহেব বানিয়ে দিয়েছিলেন। তবে থেকেই আমাদের মন্দিরে মা চণ্ডী, মা ষষ্ঠী, মা শীতলা, মা মনসা, বাবা পঞ্চাননকে দেখা যায়। আর এখানে মায়ের কাছে হচ্ছে মানত করার নিয়ম আমি বলে রাখি, যে একটা সাদা কাগজে লাল কালি দিয়ে নামগোত্র আর নীল কালি দিয়ে নিজের মনস্কামনা লিখে যে কোনো অমাবস্যার দিনকে সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে জমা দিতে হয়, শুধু বৈশাখ মাসের অমাবস্যা বাদে। এটাও আমি কারণটাও বলে দিচ্ছি, কারণ এরকম প্রচুর ফোন আসছে আমার কাছে যে বৈশাখ মাসে অমাবস্যা নয় কেন, বা আমার কাছে জানতে চাইছে লোকে। এখন একটু খালি আছে, আমি তাই ডিটেলসে বলে দিচ্ছি। তো লেখাটা যে লিখে আনবেন, সেটা অমাবস্যা দিন সকালবেলা 9:30 থেকে কিন্তু 10টার মধ্যেই জমা দিতে হবে। আর হচ্ছে গিয়ে বৈশাখ মাসে হয় না, তার একটা মুখ্য কারণ হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া আমাদের বাৎসরিক উৎসব। বাৎসরিক উৎসবে এত আয়োজন, এত তার মানে আমাদের বিশাল বড় আয়োজন হয়। তার জন্য কিন্তু আমরা খুব কাছাকাছি অমাবস্যাটা পরে আমরা ওরকম করে বড় করে উঠতে পারি না, কারণ আমাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এবার আপনারা ভিডিওটা দেখবেন, যে যারা দেখছেন তাদেরকে আমি বলবো 16ই মে, যেটা যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, 16ই মে কিন্তু অমাবস্যা পুজো হবে। আপনারা সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে উপস্থিত হতে পারেন, মায়ের মুখ দেখবেন, আপনাদের সব রকম দুর্ভাগ্য এতে কিন্তু কেটে যাবে, প্রথম কথা। সেকেন্ড কথা হলো, যা মনস্কামনা আছে মায়ের কাছে আপনারা জানাবেন, দেখবেন সর্ব মনস্কামনা আপনাদের পূরণ হবে। মায়ের কাছে কিছু মানত করে যাবেন, দেখবেন পূরণ হতে বাধ্য। প্রচুর হাজার হাজার লোক আমি ছোটোবেলা থেকে দেখছি যারা মায়ের কাছে আসছে, মায়ের কাছে এসে তারা প্রচুর পরিমাণ উপকৃত হচ্ছে। তো আপনাদেরও হবে। 16ই মে আপনারা আসুন, এসে মায়ের মুখ দর্শন করুন, নিজের সৌভাগ্য ফেরান। ও তারপরে হোম হবে ভেতরে, ওই কাগজটা যাবে, কাগজটা যাওয়ার পরে ওই যে নামগোত্রটা থাকবে, নামগোত্রে আহুতি যাবে, সবার নামে আহুতি যাবে। আহুতি যাওয়ার পরে বাইরে ভোগ দেওয়া, ঠিক এই জায়গাটাতে বসেই ভোগ দেওয়া হবে, ঠিক আছে? ভোগ গ্রহণ করে আপনারা যথারীতি পদার্পণ করতে পারবেন নিজের গৃহের দিকে। মায়ের যে ফটো বা ভিডিও করা নিষেধ কেন, এবং যদিও ভুল করে কেউ কোনো ভক্ত তুলে ফেলে তাহলে তার কি বিপদ হতে পারে? এই প্রথম কথা, বিশাল বড় ইতিহাস আছে। কলকাতার একটা বড় নামী স্টুডিও, বিশাল বড় নামী স্টুডিও 80-র দশকের সময় মায়ের ফটো আঁকতে গেছিল। আঁকতে যখন গেছিল তখন ওকে মা আগের দিন স্বপ্নাদেশ দেয়, তুই কিন্তু আমার ফটো আঁকবি না, যে ভক্তের আমাকে দেখতে হবে তারা আমার কাছে এসে আমাকে দেখবে। তার জন্যই বলে, মা তাকে স্বপ্নাদেশেই বলেছিল, আমার মুখ যে দেখবে একবার তার কিন্তু সর্বরকম দুর্ভাগ্য কেটে যাবে, তার কিন্তু সৌভাগ্য ঘরে ফিরে আসবে। তো সে কথা শোনে না, সেভাবে হয়তো যে সেই সাবকনশিয়াস মাইন্ডে ভাবছিল হয়েছে। পরের দিনকে সে মায়ের ছবি আঁকে, তার স্টুডিওতে যেখানে মায়ের ছবি রেখেছিল সেই স্টুডিও কিন্তু পুড়ে যায়, ঠিক আছে?
তারপর থেকে কিন্তু আমাদের ফটো তোলা, তারপরে আমাদেরও পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পায় যে ভক্তর আমাকে দেখতে হবে আমার কাছে এসে সে দেখবে, আমাকে নিজের স্বচক্ষে দেখবে। আর আমার কাছে যদি আসতে না পারে, সে আমাকে মন থেকে ডাকলে তার কথা আমি নিশ্চয়ই শুনবো, তার কথা আমি ফেরাবো না। কিন্তু আমার ফটো বা ভিডিও তোলা যাবে না। তো ফটো মানে আঁকা, তারপর থেকে আমরা ভিডিও কল বলুন, ফটোগ্রাফি বলুন, এইগুলো কোনো কিছুই আমরা এখানে অ্যালাউ করি না। বুঝতে পেরেছেন? তো তারপরে একটা রিসেন্ট ঘটনা বলি, বছর 3 আগের ঘটনা, যে একটা ছেলে এখানে ফটো তুলেছে, কোনো শনিবার বা মঙ্গলবার ছিল, আমি ঠিক এখানটায় দাঁড়িয়েছিলাম। তখন ছেলেটাকে আমরা বলি যে আপনি ফটোটা তুলবেন না, ডিলিট করে দিন। ছেলেটা আমাদের ওপর, ইয়াং ছেলে, একটু রক্ত গরম, হ্যাঁ, না কেন তুলবো না, আপনাদের কি যা খুশি ইচ্ছে, আপনারা মন্দিরে যা খুশি করবেন। আমরা দেখুন তোমার ভালোর জন্যই বলছি। এবার যথারীতি ওর বাবা মা এসে বলে না না আপনারা ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে, কারণ আমরা একটু রেগেই বলি ফটো তুললে, ঠিক আছে, কারণ যদি দেখুন আপনাদের ভালোর জন্যই আমরা বলছি। দেখুন আমি কি আজকে আমার মায়ের ফটো ভিডিও দেখাতে পারি না? এখন বছর 3 আগের ছেলেটা যখন ডিলিট করে আমাদের সামনে, তারপরে হট করে এই জায়গাটায় দাঁড়িয়েছিল, ওই জায়গাটা আপনি দেখলে বুঝতে পারবেন আমার যে পাঁচিলের ওপারেই রেল লাইন আছে, ঠিক আছে, রেল লাইনের পাথর একটা এসে লাগে ছেলেটার এখানে। তারপরেই তাকে আরজি করে নিয়ে যাওয়া হয় আইসিইউ, তারপরেই ভেন্টিলেশন। ডাক্তার বলে দেয় খুব কম চার্জ, কারণ ভেন্টিলেশন মানে আমরা জানি লাইফ সাপোর্ট, ঠিক আছে। তো যথারীতি ওর মা বাবা এসে কান্নাকাটি করে, আমরা বলি যে আপনি ফোনটা নিয়ে আসুন। ফোনটা নিয়ে এসে দেখি রিসাইকেল বিন থেকে ও আবার রিকভার করে রেখেছে ফটোটাকে, ঠিক আছে। আমি বললাম মাকে জানান, আপনারা ক্ষমা চান, ওরা ডিলিট করুন। ডিলিট করে আর মাকে বলে যান 28টা শনিবার বা 28টা মঙ্গলবার আমরা এসে মায়ের তোর এখানে মা প্রদীপ জ্বালিয়ে যাবো, মাকে বলে যান আপনারা। তখন ওরা বলে যায় উইদিন 24 ঘন্টা আউট অফ ডেঞ্জার, ঠিক আছে। আর সেম অ্যাজ যে স্টুডিওটা পুড়ে গেছিলো তার মালিক হয়েছে খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করার সময় মা তাকে স্বপ্নাদেশ দেয় যে তুই 28টা শনিবার বা 28টা মঙ্গলবার আমার কাছে আয়, তোর সব কিছু আবার ফিরে আসবে। ও কিন্তু আসে, এসে গিয়ে প্রদীপ জ্বালায়, প্রদীপ জ্বালানোর পর কিন্তু আবার সব কিছু তার ফিরে আসে, সে নতুনভাবে নিজেকে তৈরি করতে পারে। তো দেখুন মা সন্তান তো আমরা সবাই মায়ের, মা হয়তো আমাদেরকে শাস্তি দিতে পারে, কিন্তু সেটা থেকে উদ্ধারও করে মাই কিন্তু। তো মায়ের কাছে আসুন, মায়ের মুখ দেখুন, মায়ের মুখ দেখে নিজের দুর্ভাগ্য দূর করুন। আর নিজের মনস্কামনা থাকলে অমাবস্যার দিনে কিন্তু অবশ্যই সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে এসে ওই মনস্কামনার যে লেখাটা, এটাতে সব মানুষের মনস্কামনা, সেটা অমাবস্যার দিনই একমাত্র হয়। কারণ সেটা আমাদের কিছু তন্ত্রোক্ত কাজ আছে, তন্ত্রোক্ত ক্রিয়া আছে, ওইগুলো যেন বংশ পরম্পরায় আমরা পেয়ে এসেছি, ওই কাজ আমরা কিন্তু ভেতরে করি। তার জন্য আমরা 1 টাকাও মূল্য ধার্য করিনি যে এত টাকা দিতে হবে, অত টাকা দিতে হবে, কোনো কিছু ধার্য নেই, ঠিক আছে। যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছে নেই দেবেন না। তারপরে আমার কিছু রিয়েল লাইফ আপনারা যেরকম দেখলেন, আমি নিজে হরস্কোপ দেখি, কুষ্টি তৈরি করি, তো এইসব যে আর তন্ত্র তো আমাদের বংশ পরম্পরার ব্যাপার আছে। তো যে কি রেল ব্রিজ না স্টেশন হওয়াতে নাকি, আচ্ছা ওইটা হ্যাঁ আমি বলে দিচ্ছি। মেট্রো ঠিক আমি যেখানটা বসে আছি এই জায়গার ওপর দিয়ে যাওয়ার কথা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মায়ের মন্দির, ঠিক আছে। এই মায়ের মন্দিরের ওপর দিয়ে কিন্তু মেট্রো রেল যাওয়ার কথা ছিল, ঠিক আছে। যত ক্রেন ভাঙতে এসছে বা যত তার মানে মেশিন এখানে ভাঙতেছে, সব কটা মেশিন খারাপ হয়ে যায়। আর কিছু কিছু মেশিন নাকি আমি শুনেছিলাম, আমার তখন জন্ম হয়নি, ঠিক আছে, বাবার মুখে শোনা, ঠাকুরদার মুখে শোনা, যে মেশিন কিন্তু কিছু মেশিন তলিয়েও গেছিল, ঠিক আছে, ওগুলোকে আর খুঁজে পাওয়া যায়নি। তো তার জন্য মায়ের মন্দির কিন্তু মেট্রো রেল ভাঙতে পারেনি। মানে পৃথিবীর ইতিহাসে মনে হয় প্রথমবার বা ইন্ডিয়ার ইতিহাসে প্রথমবার যে মেট্রো রেল বা রেলওয়ে নিজের ট্র্যাক চেঞ্জ করেছিল। ট্র্যাক চেঞ্জ করে ওই পাশে দিয়ে একটু সরো দাদা, ওইও দেখো ওই যে লোহাগুলো উঠে আছে ওটা কিন্তু মেট্রো রেলের লোহা। আমাদের কিন্তু মায়ের মন্দির কিন্তু টাচ করতে পারেনি। আমাদের বাড়ির, ওটাও আমাদের বাড়ির পোর্শন ছিল, বাড়ির পেছনের পোর্শন নিয়েছে, কিন্তু মায়ের মন্দির কিন্তু মা নিজের জায়গায় কিন্তু ছেড়ে দেয়নি। তো এই হলো মায়ের মাহাত্ম্য, ঠিক আছে। এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর তার মানে লোক আছেন, ঠিক আছে, যারা বহু বছর ধরে আসছেন, মানে তাদের হয়তো ব্যবসাপাতি সব ডুবে গেছিল, মায়ের জল নিয়ে গিয়ে তারা আজকে আবার নিজের পুরনো জায়গা ফিরে পেয়েছেন, তার পুরনো জায়গার থেকেও ভালো একটা জায়গা ফিরে পেয়েছেন। তো মায়ের কাছে আসুন, নিজের মনস্কামনা জানান, অবশ্যই পূরণ হবে। আর এই মন্দির মানে কটায় খোলে, কটায় বন্ধ হয় প্রত্যেক দিন সকালবেলা 8টায় খোলে, 12:30টায় বন্ধ হয়। এমনি দিনে পুজো দিতে গেলে 10:30 থেকে 12:30।
আর বিকেলবেলা 5টা থেকে 7:30। তো এই টাইম খোলা থাকে। আর স্পেশাল পুজো হয়? স্পেশাল পুজো মানে অমাবস্যার দিন দেখুন প্রচুর ভিড় হয়, তো ভিড় হওয়ার সময় ভেতরে হোম হয়, আহুতি হয়, তারপরে সবাই অঞ্জলি দেয়, তারপরে ভোগ দেওয়া হয়, একটু দেরি হয়। আর এই যে আপনারা চৈত্র মাসে শনি মঙ্গলবারগুলো তখন তো ঠান্ডা পুজোর লাইন পড়ে, আপনারা দেখে যে প্রায় 6-7 কিলোমিটার লাইন পড়ে যাবে, ঠিক আছে? তো তখন একটু বেশি খোলা রাখতে হয়। তো ইউজুয়াল টাইম হচ্ছে 8টা থেকে 12:30 সকাল, আর বিকেলবেলা 5টা থেকে 7:30। আমি শুনেছি এই মন্দিরে নাকি জাতি ধর্ম নির্বিশেষে মানে হিন্দু মুসলিম সবাই নাকি এই মন্দিরে হ্যাঁ, সব রকম। কারণ এই যে ওলাই চণ্ডী নামটা যে বললাম, কলেরা থেকে এসছে, কিন্তু ওলা ওটা কলেরাকে ওলা ওটা বলা হতো, ওখান থেকে ওলাই চণ্ডী। এটা কিন্তু এই নামটা কিন্তু মুসলিমদেরই দেওয়া ছিল, ওলা বিবি, ঠিক আছে? কারণ দেখুন, রোগ মুক্তির জন্য যে কেউ আসতে পারে, আমরা কাউকে বাধা দিই না। শুধুমাত্র একমাত্র হাফ প্যান্ট, ঠিক আছে, আর মেয়েদের শর্ট ড্রেস, এগুলো আমরা একটুখানি অ্যালাউ করি না, ঠিক আছে? তাছাড়া কোনো রকম যে কেউ আসতে পারে, যে কেউ মায়ের প্রসাদ গ্রহণ করতে পারে, যে কেউ পুজো দিতে পারে, কোনো বিধিনিষেধ আমরা এখানে কিন্তু রাখিনি। থ্যাংক ইউ। আর আমার ফোন নাম্বারটা আমি দিদিভাইকে বলেই দেবো, তাও আমি ওকে বলে দিচ্ছি, 9088028660। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। যদি আমি ফোন ধরতে না পারি, কারণ প্রচুর ফোন আসছে, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে রাখবেন, নিশ্চয়ই আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। মায়ের কাছে আসার জন্য আমি পুরোপুরি আপনাদেরকে গাইড করে দেবো, কোনো অসুবিধা নেই। নমস্কার, জয় মা চণ্ডী। বন্ধুরা, আমি তোমাদের 477তম বর্ষ প্রাচীনতম এই ওলাইচণ্ডী মায়ের মন্দিরের ইতিহাসটা শেয়ার করলাম এবং যতটা সাবধানে ঘুরিয়ে দেখালাম, কিন্তু মায়ের ফটো বা ভিডিও তোমাদের শেয়ার করতে পারলাম না, কারণ এখানে কিন্তু নিষেধ রয়েছে, ভালোর জন্যই নিষেধ রয়েছে, তার জন্য কিন্তু আমি তুলে দেখাতে পারলাম না। কিন্তু যে বন্ধুরা, যে ভক্তরা মাকে এসে দর্শন করবে, তার কিন্তু দুর্ভোগ কাটবেই, তার দুর্ভোগ কেটে শুধু আসবেই। আর এই মন্দিরে যে ভক্ত, তার যত কঠিন সমস্যাই হোক না কেন, সে যদি এখানে এসে মানসিক করে যায়, তাহলে কিন্তু অবশ্যই তার কিন্তু মনোকামনা পূর্ণ হয়। তাহলে কিন্তু অবশ্যই চলে এসে আমাদের 477তম পুরানো প্রাচীনতম আমাদের জাগ্রত ওলাইচণ্ডী মায়ের মন্দিরে। তো যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই চলে এসো, এবং যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে জানিও, আর প্রচুর শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, টাটা।